নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। দিনটা ছিল 13ই ডিসেম্বর, শুক্রবার। সেদিন শিয়ালদা কোর্টে যখন অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষকে প্লেস করা হয়েছিল, তখন বিচারক বলেছিলেন চার্জশিট কোথায় অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কি শুনেছিলাম আমরা সিবিআইয়ের আইনজীবীর কাছ থেকে? শুনেছিলাম যে আমরা এখনই চার্জশিট দিচ্ছি না, তার কারণ তাহলে হত্যা এবং খুনের যে তদন্ত হচ্ছে, বিচার চলছে, সেইটা ডিলেড হয়ে যেতে পারে। সেই জন্য আমরা ওটা দিচ্ছি না। আপনারা যদি যাদের দুজনকে ধরেছি তাদের যদি আপনারা জামিন দেন, আমরা বিরোধিতা করব না। গেট পাস দিয়ে দিয়েছিলেন সিবিআইয়ের আইনজীবী। কাকে দিয়েছিলেন? অভিজিৎ মণ্ডলকে, সন্দীপ ঘোষকে, যে তাদের যদি মাননীয় বিচারপতি আপনি জামিন দিয়ে দেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে আমরা হত্যা এবং খুনের মামলায় আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না, তাহলে ওই ট্রায়ালটা ডিলেড হয়ে যাবে। অভিযুক্ত সঞ্জয় রায়ের ট্রায়াল চলছে। 43 জনের, তখন সেই অবস্থা 13 তারিখ, খেয়াল করে দেখুন, 43 জনের সাক্ষ্য গ্রহণ হয়ে গেছে আর 7 জনের সাক্ষ্য গ্রহণ বাকি আছে। এই প্রতিবেদন যেদিন আপনারা শুনছেন ঠিক তার আগের দিন পর্যন্ত, সোমবার, 50 জনের সাক্ষ্যদান কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ 13 তারিখ থেকে 15-16 তারিখ পর্যন্ত, এই 3 দিনের মধ্যে, রবিবার ছুটি ছিল, বাকি সব সাক্ষীদের সাক্ষ্যদান কমপ্লিট হলো, ইনক্লুডিং সীমা পাহুজা, যিনি এএসপি সিবিআই এই তদন্তর দায়িত্বে রয়েছে। আমি আজকে এই ঘটনাটা এভাবে খণ্ড খণ্ড করে আপনাদের কাছে সামনে নিয়ে আসছি, তার একটা স্পেসিফিক কারণ আছে। আমি কভারে আপনাদের বলেছি, আপনারা দেখেছেন, যেখানে প্রশ্ন করেছি সীমা পাহুজাকে স্পষ্ট নির্দেশটা কে দিয়েছিলেন, এটাই তো বাংলার মানুষের জিজ্ঞাসাবাদ, জানার আগ্রহ। আমি সেই জন্যই সেটা নিয়ে এলাম যে সিবিআইকে কেসটা ঘোটালা করার জন্য কি কেউ দায়িত্ব দিয়েছিল? যদি দায়িত্ব দিয়ে থাকে, কে দিয়েছেন? আমি আসছি সেই প্রসঙ্গে, কিন্তু আমি ঘটনাটা একটু বর্ণনা করছি। 13 তারিখ শুক্রবার, তখন শিয়ালদা কোর্টে এই রায় যখন বেরোলো, যে শিয়ালদা কোর্টের বিচারপতি যখন জিজ্ঞেস করলেন যে চার্জশিট আপনারা দেননি কেন, তখন তারা বললেন যে তদন্ত প্রক্রিয়াটা যাতে ডিলেড না হয়। ভালো করে দেখুন, তদন্ত মানে যে ট্রায়ালটা চলছে অভিযুক্ত সঞ্জয় রায়ের, সেটা যাতে ডিলেড না হয়ে যায়, সেই জন্য আমরা এক্ষুনি চার্জশিট দিচ্ছি না, সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না। কিন্তু একবারের জন্য বলেননি যে আমরা এই সাক্ষ্যগ্রহণ কমপ্লিট হলে ফাইনাল চার্জশিটটা দেবো, মানে সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবো, যে যারা যারা তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, এভিডেন্স অল্টার করেছেন, তাদের আমরা এটা ডিটেলসটা পরবর্তীকালে দেব। এটা কিন্তু একবারও বলেননি, বলেছেন ডিলেড যাতে না হয়। খুব সূক্ষ্ম একটা প্রভেদ। ভালো করে, মানে হেয়ার লাইন ক্র্যাক যাকে বলে না, দেখাই যায় না অথচ একটা ক্র্যাক রয়েছে, ঠিক সেই রকম ব্যাপার। কোনো কাপ, কাঁচের কাপ, ক্র্যাক রয়েছে কিন্তু জল লিক করছে না। কাপটা ভেঙেছে কিন্তু ক্র্যাক করেছে, কিন্তু জলটা বেরোচ্ছে না। সিবিআইয়ের এই তফাৎটাকে বোঝানোর জন্য আমি উদাহরণটা দিলাম এই কারণে। সিবিআই কী বলেছে আবার একবার খেয়াল করে দেখুন, ভালো করে খেয়াল করে দেখুন। সিবিআইয়ের আইনজীবী বলছেন, আমরা এই তদন্তের এই ট্রায়াল যেটা সঞ্জয় রায় চলছে, সেটা যাতে ডিলেড না হয়, সেই জন্য আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটটা দিলাম না। বললেন না যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো যেদিনকে সমস্ত এই ট্রায়ালটা কমপ্লিট হবে, তারপরেই আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে দেবো। এইটুকু কনফিডেন্স রাখার কথা, মানুষের কনফিডেন্সটা তো আসতো যে ঠিক আছে, সিবিআই ওয়েট করছে, সমস্ত সাক্ষ্যদান কমপ্লিট হলে চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট দেবে, অথবা তার একটা বিচার প্রক্রিয়া কয়েকদিন চলবে, সেই বিচার প্রক্রিয়ার পরেই আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটটা দেবো। টেকনিক্যাল কারণে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিটটা কয়েকদিন বাদে দিচ্ছি, সাপ্লিমেন্টারি চার্জশিটটা কয়েকদিন বাদে দিচ্ছি, এ কথাটা কিন্তু বলেনি। বলছেন আমরা দিচ্ছি না, পাচ্ছে ডিলেড না হয়ে, তার মানে কি দিচ্ছেন না সেটাও কিন্তু বলেনি, স্পষ্ট করেনি। আবার এক শ্রেণীর তথাকথিত বিশ্লেষকরা, তারাও বিশ্লেষণে বলছেন, একটা অন্য তত্ত্ব আনছেন, সেটা হচ্ছে রাজ্য সরকার তো অনুমতি দেয়নি, ফলে অনুমতি না দিলে মানে চার্জশিট দেবেন কী করে? ঠিক তো, রাজ্য সরকার অনুমতি দিচ্ছে না বলে আমি চার্জশিট দিতে পারছি না, এটা কি সিবিআই বলেছে? বলেনি। ভালো করে খেয়াল রাখুন, এখানে একটা ছোট্ট গ্যাপ আছে। রাজ্য সরকার আমাদের অনুমতি দিচ্ছে না, সেই জন্য আমরা অভিজিৎ মণ্ডল, সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমরা চার্জশিট দিচ্ছি না, এই কথাটা কি সিবিআই লোয়ার কোর্টে 13 তারিখ বলেছে? আমি যতটুকু তথ্য কালেকশন করলাম সেটাও বলেনি। অর্থাৎ রাজ্য সরকার দিচ্ছে না বলে আমরা দিচ্ছি না, এটাও যেমন বলেনি। আবার পাশের পার্টটাও ভাবুন, যে আমরা এত তারিখের পর সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, এটাও বলেনি। তাহলে এখান থেকেই তো প্রশ্ন হচ্ছে যে এএসপি সীমা পাহুজা কি তাহলে ম্যানেজড হয়েছেন? দেখুন, অ্যাপারেন্টলি বাংলার মানুষের মন যা বুঝছি, মানুষ কিন্তু এটা বিশ্বাস করে নিয়েছে যে সিবিআই ম্যানেজড হয়েছেন। কীভাবে ম্যানেজড হয়েছেন সেটা তো বিশ্লেষণের ব্যাপার, সেটা তো হাতে তথ্য প্রমাণ নিয়ে নেই। সিবিআই কনফেসও করবে না যে আমরা ম্যানেজ হয়েছি বা কেউ নির্দেশ দিয়েছে, বলবেন না। কিন্তু আমাদের এই প্রশ্নটা তোলা দরকার। আমি এই প্রভেদটা আপনাদের বোঝালাম। 13 তারিখ শুক্রবার গেছে, তারপর তো 14 তারিখ গেছে, তারপর 14 তারিখে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটাও একটু আরেকবার বলে নেওয়া দরকার। 14 তারিখ মানুষ শয়ে শয়ে গেছেন
সিবিআই সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসে গেছেন এবং সেখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসারদের সঙ্গে দেখা করা হয়েছে, এই এসপি সীমা পাহুজার সঙ্গে দেখা করা হয়েছে। সীমা পাহুজা বলেছেন একটু ধৈর্য ধরুন, বলেনি যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, বলেছেন একটু ধৈর্য ধরুন। অর্থাৎ সঞ্জয় রায় তো ধরুন তার ফাঁসির নির্দেশ হয়ে গেল, পরের দিন ভোরের ফ্লাইটে কারোর ঘুম ভাঙার আগে সীমা পাহুজারা দিল্লি চলে গেলেন। কী করবেন আপনি? ধৈর্য ধরুন বলে তো চলে গেলেন। কে ধৈর্য ধরবে? ধৈর্য তো বাঙালি ধরে আছে, 120 দিন ধরে আছে, 90 দিন ধরে আছে। তো সেই ধৈর্য ধরা বাঙালিকে ঠকিয়ে দিয়ে সীমা পাহুজারা দিল্লির ফ্লাইট যদি ধরে নেন, তখন কাকে আপনি ধরবেন? তখন তো হাতের সামনে সীমা পাহুজাকে পাবেন না। এখানে সিবিআই অফিসে এমন কিছু লোক বসে থাকবেন যাদের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। ফলো অশ্বত্থামা ইতি গজ, সব পরিণতি শেষকালে এই জায়গায় গিয়ে পৌঁছবে। খুব কঠিন অবস্থা। আমি বিশ্বাস করুন, আমার এই কথাগুলো নিয়ে বলতেও আর ভালো লাগে না। এত নির্লজ্জ কোনো অফিসার হতে পারে, এত নির্লজ্জ কোনো তদন্তকারী এজেন্সি হতে পারে? এই তদন্তকারী এজেন্সি যাদের কাছে দায়বদ্ধ, প্রাইম মিনিস্টার অফিস, তাদের কোনো দায়বদ্ধতা নেই বাংলার মানুষের কাছে, যে বাংলার মানুষের আবেগ যাকে ঘিরে আবর্তিত হয়েছিল, 31 বছরের ডাক্তার কন্যার জীবনকে ঘিরে আবর্তিত হয়েছিল, প্রাইম মিনিস্টার অফিসারের কোনো দায়বদ্ধতা নেই? প্রশ্নটা আবারও রাখছি, বারবার রাখবো, প্রতিদিন রাখবো, কিন্তু এইটা আজকে আদৌ কি সাপ্লিমেন্টারি চার্জশিট পড়বে? দেখুন, আমার মন বলছে একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পড়বে। আপনারা হয়তো বিশ্বাস করবেন কি করবেন না, আপনারা বলবেন সোমবাবু আপনি বেশি আশাবাদী না। আমার মন বলছে সাপ্লিমেন্টারি চার্জশিট একটা পড়বে, কিন্তু খুব দুর্বল একটা সাপ্লিমেন্টারি চার্জশিট পড়বে, যেটা কিছুদিন বাদে ডিসকার্ডেড হয়ে যাবে। আমার মনে যে মূল প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, দেখুন, যিনি মূল অপরাধী বলে আইডেন্টিফাইড করে 50 জন সাক্ষী দিচ্ছেন সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়ের যদি ফাঁসিটাই হয়ে যায়, তার জন্য তথ্য প্রমাণ বা তার সঙ্গে আরও যদি কেউ কাণ্ড করে থাকে, তার জন্য যদি তথ্য প্রমাণ লোপাট, এভিডেন্স ট্যাম্পারিং, অল্টারিং, যেটা দিনের পর দিন সিবিআই শিয়ালদা কোর্টে বলেছেন বা সুপ্রিম কোর্টে গল্পটা সাজিয়েছেন, তাহলে সেই কেসটা কি হবে? সঞ্জয় রায় ধরুন ফাঁসিতে লটকে গেল, যা এভিডেন্স তাতে সঞ্জয় রায়ের ফাঁসিই হচ্ছে শেষ কথা আমার মনে হচ্ছে। কিন্তু যদি ফাঁসিটা হয়ে যায়, আপনি সেই তথ্য প্রমাণ, এভিডেন্স ট্যাম্পার, অল্টার করার ক্ষেত্রে আপনি যদি প্রয়োজন মনে করে সিবিআই সঞ্জয় রায়কে যদি জিজ্ঞাসাবাদ করতে যায়, ততক্ষণে তো তিনি ফাঁসিতে লটকে যাবেন। কী হবে তখন? তাহলে এই মূল মামলাটার সঙ্গে, তাহলে এই অ্যাডিশনাল সাপ্লিমেন্টারি চার্জশিটে যদি থাকে কোনো আদৌ, তাহলে একসঙ্গে ট্রায়ালটা হলো না কেন? এটাই তো আমার প্রশ্ন, এটাই তো আপনাদেরও প্রশ্ন। আমি সেই প্রশ্নটা নিয়ে সরাসরি গিয়েছিলাম আইনজীবী প্রশান্ত মজুমদারের কাছে, তাঁরও ব্যাখ্যা চাইলাম এই বিষয়টা নিয়ে। কী বললেন শুনুন। প্রশান্ত দা নমস্কার, আরেকবার ফিরে এলাম আরজিকর কাণ্ড নিয়ে। নমস্কার, বলুন। আরজিকরে সীমা পাহুজা, যিনি ইনভেস্টিগেটিং অফিসার, মেন ইনভেস্টিগেটিং অফিসার, আজকে 50তম সাক্ষী হিসেবে তিনি তার সাক্ষ্যদান করলেন শিয়ালদা কোর্টে, রুদ্ধদ্বার কক্ষে। কি বললেন জানি না, করে 50 জন সাক্ষীর পর্ব কমপ্লিট হলো। এই যিনি যে মূল অভিযুক্ত, যাকে সঞ্জয় রায় ধরা হয়েছে, তার ব্যাপারে আমি এখানে একটু একটু এই জায়গাটাতে আসবো, যেটা সাধারণ মানুষ বুঝতে পারছেন না। যিনি খুন করেছেন তার বিচার আলাদা, আর যিনি খুন করেছেন বা যারা খুন করেছেন তাদের তথ্য প্রমাণ, লোপাট এভিডেন্স, অল্টার এভিডেন্স ট্যাম্পার করেছে বলে সিবিআই হাতে নির্দিষ্ট প্রমাণ পেয়েছে, তাদের ব্যাপারে চার্জশিট না দিয়ে সেটা এই প্রসেসটা সঞ্জয় রায়ের কেসটা ডিলেড হবে বলে আমি ওটাকে আটকে রেখে আমি পরে গেলাম। সঞ্জয় রায়ের যদি কাল বাদে পরশু ফাঁসি হয়ে যায়, তখন তথ্য প্রমাণ, লোপাট এভিডেন্স, ট্যাম্পারিং, অল্টার করার ব্যাপারে আপনি কাকে জিজ্ঞাসাবাদ করবেন? আমি প্রয়োজন হলো সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করা। তখন আমি এই আইনি ব্যাখ্যার জায়গাটা আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাই। খুব জটিল, সাধারণ মানুষ বুঝতে পারছে না, তাদের বোঝার মতো করে একটু পরিষ্কার করবেন, বেশি আইনের প্যাঁচ না বলে। ঘটনা হলো, সাপোজ ধরুন কেউ মার্ডার করলো, এবারে তাতে আরো 2-3 জন মিলে সেই রক্তটা ধুয়ে দিল কেউ জল দিয়ে, তাহলে হলো কি এভিডেন্স লোপাট হলো, যারা ধুয়ে দিল রক্তটা। বা কোনো যে ওপেন দিয়ে মারা হয়েছে সেই ওপেনটা তো কেউ ফেলে দিল গিয়ে মাঠে জঙ্গলে গিয়ে, সামওয়ান অন্য কেউ হয়তো, তাহলে কি হলো? এটা হলো ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অফ অফেন্স। পরিষ্কার ভাষা, আইনে আগে ছিল 201, বর্তমান আইনে 238 বিএনএসএ, সেখানে পরিষ্কার বলছে যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স অফ অফেন্স অর গিভিং ফলস ইনফরমেশন টু স্ক্রিন অফেন্ডার, মানে অপরাধীকে বাঁচানোর জন্য এভিডেন্সটা লোপ করা হলো। তাহলে এইটা যদি 201 যদি আসে, 100 কোটির বিও আসবে। তাহলে কি হলো? মূল আসামিকে তাকে সাহায্য করার জন্য কনস্পিরেসির মধ্যেও আমি ঢুকলাম। তার মধ্যে ডিসঅ্যাপিয়ারেন্স এভিডেন্স যেমন আসছে, কনস্পিরেসি হচ্ছে,
এটা মার্ডার কেসের সঙ্গেই যাবে, এটা আলাদা কোনো অফেন্স হবে না, আলাদা কোনো Exactly, মামলা হবে না। এটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন যে যিনি অভিযুক্ত তিনি কাল বাদে পরশু যদি আসামি হয়ে যান এবং মানে প্রমাণিত হয়ে যান, তার যদি ফাঁসি হয়ে যায়, তাহলে তাকে বা তার সঙ্গে যারা একসঙ্গে খুন করতে গিয়েছিলেন বলে প্রাইমা ফেসি সিবিআই কোর্টকে জানিয়েছিল যে এভিডেন্স ট্যাম্পার অল্টার করার ব্যাপারে এই দুটি লোকের ভূমিকা আছে, তাহলে মূল অভিযুক্ত যদি মারা যান, মানে তাকে যদি তর্কের খাতিরে ধরে নিলাম ফাঁসি দিয়ে দেওয়া হলো, তাহলে তো কেসটাই দুর্বল হয়ে যাবে যে আপনি তথ্য প্রমাণ লোপাটের জায়গাটাতে যে খুন করেছে তার কোনো বয়ানও তো আপনি নথিভুক্ত করতে পারবেন না, সেই সুযোগ তো আপনাকে দেবে না। এটা তো সময় প্রত্যেক মার্ডার কেসের সঙ্গে থাকে 201, আগে ছিল আইনে 201 আর 120B। মানে যিনি খুন করেছেন, যারা খুনিকে লুকোনোর মানে সাহায্য করেছেন, একসঙ্গে তো একদম তদন্ত হওয়া একদম উচিত। একদম একদম। আমি যদি এই যদি মার্ডার করে থাকে বি কে, এবার সি যদি সাহায্য করে বা ডি যদি সাহায্য করে, সি বা অফেন্স যেটা আমাদের এভিডেন্সটাকে লোপ করার চেষ্টা করে সি বা ডি, তাহলে সি ডি কনস্পিরেসির মধ্যেও ঢুকছে, আবার এভিডেন্স লোপ করে 201-ও আসছে, বা এখন নতুন আইনে 238 বিএনএস আসছে। তাহলে তদন্ত একসঙ্গে না হলে তাহলে অপরাধীদের বাঁচানোর কাজটা যদি একদম সত্যি কেউ একদম করে থাকে, 302, 201, 120B এগুলো সব একসঙ্গে যায়। এদের আলাদা সাজা হয় না, একসঙ্গেই সাজা হয় নিয়ম। 302 যেমন যদি যাবজ্জীবন থাকে বা ফাঁসি থাকে। এখানেই প্রশ্ন উঠছে যে মানে এসআই যিনি এই কেসের মূলত রয়েছেন, সীমা পাহুজা, যিনি মানে প্রখ্যাত এ হিসেবে অফিসার হিসেবে পরিচিত সিবিআই লেভেলে, সিবিআই এর এএসপি সীমা পাহুজা, তিনি আজকে সাক্ষী দিলেন 50তম সাক্ষী। আর তাঁদের তরফ থেকে আবার দুদিন আগে কোর্টে বলা হয়েছে যে না, এটা ডিলেড হয়ে যেতে পারে, তাই এ ব্যাপারে এখনই চার্জশিট দিচ্ছি না আমরা। দুটো কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে না পুরো ব্যাপারটা। আমি সেই জায়গাটা আসতে চাইছি আপনার কাছে যে কি করে এটা মেলানো, মানে এটা তো মানুষের মনে সন্দেহটা তো দৃঢ়মূল হচ্ছে যে পরিষ্কার ভাবে কোনো একটা জায়গায় সীমা পাহুজা হ্যাজ বিন আস্কড নট টু প্রসিড। এটা আইনটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে সবার কাছে। 302, 200 কোনো আইন বলে দেয়নি যে অভিযুক্তর তদন্ত চলাকালীন আপনি অভিযুক্তর হয়ে যিনি তথ্য প্রমাণ লোপাট করেছেন বলে সন্দেহ করছেন বা যার জন্য আপনার ডকুমেন্ট হাতে রয়েছে, সেই কেসটাকে আপনার এই মুহূর্তে তার চার্জশিট দেওয়া যাবে না, কোনো আইন বলে দেয়নি। আমি অন্তত যতটুকু খোঁজ খবর না নিয়ে। না একদম ঠিক বলছেন, একদম ঠিক বলছেন। এখানে কনসিলমেন্ট অফ এভিডেন্স বা এভিডেন্স লোপাট, ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স এগুলো করা, আসামিকে বাঁচানো, তার মধ্যে কনস্পিরেসিও চলে আসছে। যেখানে 43 জন অভিযুক্ত সাক্ষীর সাক্ষ্যদান হয়ে গেছে, 7 জনের সাক্ষ্যদান বাকি ছিল, সেটাও আজকে কমপ্লিট হয়ে গেল। তো তার দুদিন আগে অভিযুক্ত মানে যারা তথ্য প্রমাণ লোপাট করেছে বলেন যারা জেলে রয়েছেন তাদের চার্জশিট দেওয়া গেল না এই যুক্তিতে এই 7 জনের পুরো প্রসেসটা ডিলেড হয়ে যাবে। অর্থাৎ সিবিআই চাইছে একজনের আগে ফাঁসিটা হয়ে যাক, তারপর তাদের যারা বাঁচানো টাচানোর চেষ্টা করেছেন তাদের ব্যাপারে নয় তদন্ত প্রক্রিয়া চালু হবে। ছেলে খেলার স্টেজে চলে গেছে না। আমার দেখা মূলত সিবিআই সাধারণত ডকুমেন্টসের মামলায় এগুলো বেশি করে। এবার মার্ডার কেস, ডাকাতি কেস, রেপ কেস এগুলো সিবিআই অত পটু নয়। সিবিআই আর ঢুকেছে কেন? যদি না পটু হয় ঢুকেছে কেন? বলতে পারে যে আমরা উই আর ইনকম্পিটেন্ট। বাংলার বাইরে আমি আপনাকে বলতে পারি, আমি বাংলার বাইরে গিয়েও মামলা করেছি, দিল্লি বোম্বে থেকেও মামলা করেছি। সেখানে গিয়ে দেখেছি সেখানে ওয়েস্ট বেঙ্গলের মতো আইন মানা হয় না। ওয়েস্ট বেঙ্গলে আইনটা মানা হয়। ওয়েস্ট বেঙ্গলে আমরা সুন্দরভাবে আইনটা করা হয়। সেক্ষেত্রে বাইরের লোক যদি এখানে ইনভেস্টমেন্ট করতে আসে, ইনভেস্টমেন্টের ফল এই হবে। মানে আপনি বলছেন আপনারও কি মনে হচ্ছে কোনো একটা জায়গায় সীমা পাহুজারা ম্যানেজ? আমার তো আইনের ছাত্র হিসেবে আমার মনে হচ্ছে এই তো কিছু গন্ডগোল আছে। কারণ কি এভিডেন্স লোপ করা, এভিডেন্স লোপ মানে মার্ডার কেসে সাহায্য করা, যে মার্ডার করছে তাকে সাহায্য করা, এভিডেন্স লোপ করা মানে। এবার যে মার্ডার করছে তার সাথে কনস্পিরেসি, কথা যে এটা ডিলেড হবে সেই জন্য একটু পরে আমি দিই, তার সাথে কনস্পিরেসি করা মানে অভিসন্ধি, একসঙ্গে অভিসন্ধিমূলক করা যে এই মার্ডারটা হয়েছে, আমরা এটাকে জল দিয়ে ধুয়ে দেবো বা প্রমাণ লাগে লোপাট করবো, এই জাতীয়। তারা স্পেসিফিক্যালি বলতে পারতেন পরিষ্কার যে যেদিন শেষ হবে আমি তারপরের দিন সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো, এটা বলতে পারতেন, তাহলে মানুষের একটা কনফিডেন্স আসতো। তার বদলে তারা কি বললেন, এটা ডিলেড হবে সেই জন্য আমরা এখন দিচ্ছি না।
ভবিষ্যতে দেব, গ্রাউন্ডই না, ভবিষ্যতে দেবো কিনা এটা বলছিলেন না। এটা কোনো গ্রাউন্ডই না। এটা আবার 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 যেমন ঘেটে গেছে পুরো। আবার সিবিআই অফিসে যখন ডেপুটেশনে গেছেন কিছু রাজনৈতিক দলের লোকেরা, তাদের আবার তারা বলেছেন একটু ধৈর্য ধরুন, একটু অপেক্ষা করুন। মানে আর মানুষের কত ধৈর্য? 4 মাস 120 দিন বা 3 মাস 90 দিনেও চার্জশিট তারা দিতে পারলেন না, আর এখনো তারা ধৈর্যের পরীক্ষা নেবেন বাঙালি? কি ছ্যাবলামো করতে নেমেছেন সীমা পাহুজারা? জানি না। ধন্যবাদ প্রশান্ত দা, অনেকক্ষণ সময় দেওয়ার জন্য।